কাছে দেশ মানে এক লোকের পাশে অন্য লোক। সব মানুষের স্বপ্ন তোমার চোখের তারায় সত্যি হোক। আমার কাছে দেশ মানে এক লোকের পাশে অন্য লোক। যেখানে দিনের শুরু, ঠিক যেখানে দিনের শুরু, অন্ধকার রাত্রি শেষ। মন যত দূর চাইছে যেতে, ঠিক তত দূর আমার দেশ। ঠিক যেখানে দিনের শুরু, অন্ধকার রাত্রি শেষ। মন যত দূর চাইছে যেতে, ঠিক তত দূর আমার দেশ। রজব আলীর সাথে দেখা হতেই তার প্রথম কথা, আপনাকে রোজ দেখি এটিএন নিউজে। অনেকটা বিস্ময়ের স্বরেই বললাম, তাই? আপনি চোখে দেখেন না বলেই তো দেখতে এলাম আমি। এই কাঁটাতার জঙ্গি বিমান, এই পতাকা রাষ্ট্র নয়। দেশ মানে বুক আকাশ জোড়া, ইচ্ছে হাজার সূর্যোদয়। এই কাঁটাতার জঙ্গি বিমান, এই পতাকা রাষ্ট্র নয়। দেশ মানে বুক আকাশ জোড়া, ইচ্ছে হাজার সূর্যোদয়। এই মানচিত্র জ্বলছে জ্বলুক, এই দাবানল পোড়াক চোখ। আমার কাছে দেশ মানে এক লোকের পাশে অন্য লোক। রজব আলী হাসেন, নানা গল্পে বোঝানোর চেষ্টা করেন কেমন করে টিভি দেখেন, কেমন করে এই বাংলাদেশ দেখেন। দেখেন তার প্রিয় শহর সিলেট। ঘাস সবুজ, এটি আমার নিজ চোখে দেখেছি। পাতা সবুজ নিজের চোখে দেখেছি। আকাশ নীল, তার বুকে আবার সাদা সাদা মেঘের ভেলা বলে, সেগুলো দেখেছি। সিলেট শহরটাকে প্রাণ ভরে দেখেছি। টিনের ঘর ছিল সমস্ত শহরময়, এখন হয়তো দালানের সারি সারি দালান। তবে আমি এখনো আমার স্মৃতিতে রেখেছি অনেক গাছ, অনেক পুকুর। প্রতিটি বাড়িতে একটি করে পুকুর ছিল। আমাদের এই মহল্লায় ৫-৬টি ছিল। সেখানে সাঁতার কেটেছি, বন্ধুদের সঙ্গে খেলেছি, মারামারি করেছি, গাছে চড়েছি। সেই স্মৃতিগুলো আমাকে তাড়া করে বেড়ায়। খুব ছোটবেলায় চাইল্ড গ্লুকোমায় আক্রান্ত হয়ে ভুল চিকিৎসায় দৃষ্টিশক্তি হারান রজব আলী। তখন থাকতেন ঢাকায়। দৃষ্টি প্রতিবন্ধী হিসেবে লেখাপড়া চালিয়ে যাওয়া, সিলেটে ফেরত আসা, ভালো রেজাল্ট, উচ্চশিক্ষা, এসবের খানিকটা গল্প শোনা যাক রজব আলীর মুখেই। শৈশবে আমি দেখেছি আমার দৃষ্টিশক্তি ছিল। আমি দুটো স্কুলেও পড়েছি, মির্জা জাঙ্গাল জুনিয়র স্কুল এবং দুর্গা কুমার
সরকারি প্রাইমারি স্কুলে। তো চাইল্ড গ্লুকোমায় আমার একটা চোখ প্রথমে নষ্ট হয়, বাম চোখ, সেটা অপারেশন করা হয় ক্যাটারেক্ট বলে। এরপরে ডান চোখের আলো চলে যায়। আমি ক্লাস 3-তে তখন, তারপর আস্তে আস্তে আমার সেই স্কুলে চলে গেলাম। স্কুলে পড়াশোনা করলাম ক্লাস 5 পর্যন্ত ব্রেইল পদ্ধতিতে। তারপর মৌলভীবাজার জেলা স্কুলে চলে আসলাম, সেখানে ভর্তি হলাম। ক্লাস 6-এ নর্মাল স্টুডেন্টদের সঙ্গে 100 জনের সঙ্গে 99 জন ছিল দৃষ্টি সম্পন্ন, আমি একা দৃষ্টি প্রতিবন্ধী। তাদের সঙ্গে আমার পাল্লা দিয়ে পড়াশোনা। জি, মানে নরমাল স্কুলে কিভাবে পড়তেন, কিভাবে পাল্লা দিতেন? আমাদের যেহেতু কারিকুলাম বা পাঠ্যক্রম এক, সেক্ষেত্রে আমি ব্রেইলে পড়তাম, ওরা প্রিন্টে পড়তো। আমি ব্রেইলে পরীক্ষা দিতাম, ওরা ইঙ্ক বা কালিতে লিখতো। ব্যবধান শুধু এতটুকুই, বাদ বাকি যত পরিচয় আছে সবকিছুই একজন নর্মাল স্টুডেন্ট হিসাবেই আমার পরিচয় ছিল। সৌভাগ্যক্রমে মৌলভীবাজারের ছাত্রাবাস সহ একটা প্রকল্প ছিল। তো সেই প্রকল্পের টিচার, যিনি আমার পরম শ্রদ্ধেয়, একবারে নিজের সন্তানের মতো 6টি বছর মানুষ করেছেন আমাকে পরিচর্যা করেছেন, আকিল আহমদ সাহেব। তো ওনার সহযোগিতায় আমরা পড়াশোনা করতাম। এই দাবানল পোড়াক চোখ আমার কাছে দেশ মানে এক লোকের পাশে অন্য লোক। এই মানচিত্র জ্বলছে জ্বলুক, এই দাবানল পোড়াক চোখ আমার কাছে দেশ মানে এক লোকের পাশে অন্য লোক। রজব আলী নিজেই স্বীকার করেন ছেলেবেলার সেই শিক্ষক আকিল আহমেদের কথা, যিনি তার অন্ধকার ভুবনে আলোর খোঁজ দিয়েছেন আনন্দে বেঁচে থাকার গান। আকাশে আকাশে উড়ু জাহাজ ভাসে মেলে দিয়ে পাখা, দেখে দেখে তাই মনে পড়ে যায় চেয়েছিলি শাখা। আকাশে আকাশে উড়ু জাহাজ ভাসে মেলে দিয়ে পাখা, দেখে দেখে তাই মনে পড়ে যায় চেয়েছিলি শাখা। সহেলি সহেলি আমায় বলেছিলি উলাকা রুমাল তো চাই, কিছু তো দেখিনি কিছু তো ভাবিনি, সবই তো রয়েছে বাকি। কেন বারে বারে নিচে না রে আমি দিয়েছি তোরে ফাঁকি। সহেলি সহেলি ও আমার সহেলি, গলি দুহাত ধরে, যদি হতাম ধনী সারা বাজার কিনে সবই দিতাম তোরে। আনন্দে বাঁচার আনন্দে বিভোর রজবের মাথায় ছিল দেশের জন্য, সমাজের জন্য কিছু করার, তবে প্রায়োরিটিতে একটু পেছনে। কিন্তু একটা ঘটনা প্রায়োরিটি পাল্টে দেয় রজবের। আমি যখন ক্লাস 8-এর শেষে 9-এ উঠবো, 9-এ উঠলে আমার খরচ বেড়ে যাবে। আপনি জানেন যে আমাদের পড়াশোনাটা অনেক ব্যয়বহুল। ব্রেইল পেপার কিনতে হয়, রাইটিং ফ্রেম, ক্যাসেট প্লেয়ার, রেকর্ডার, এগুলো কিনতে হয়। তো আমার পরিবারের পক্ষে তো সেটি সম্ভব না জোগাড় করা। এছাড়াও সরকারিভাবেও তেমন বরাদ্দ ছিল না। তো আমরা বিভিন্নভাবে স্টাইপেন্ড নিয়েই আমরা পড়াশোনা করি। সেভাবে আমি পড়াশোনা করার জন্য সিলেট শিক্ষা অফিসে একদিন গেলাম। তো আমাকে এমনভাবে ব্যবহার করলো যে গলা ধাক্কা দিয়ে কর্মচারী বের করে দিল। তখন আমার খুব খারাপ লাগলো এবং একটা জেদ আসলো মনে, যে আমি যে কাজটি মাস্টার ডিগ্রি করে করার কথা, আমার থার্ড চয়েস ছিল। আমি প্রথম চয়েসটা হচ্ছে লয়ার হব, তারপরে পলিটিক্স করব, তারপরে সমাজসেবা করব। তো দেখলাম যে থার্ড চয়েসটাই বোধহয় আমাকে এক্ষুনি শুরু করতে হবে। যখন আপনি ক্লাস 8-এ পড়েন? জি, এই 9-এ উঠে গেছি। তখন বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি সিলেট জেলা শাখার
মাধ্যমে আমি এই প্রতিবন্ধী মানুষদের জন্য, প্রথমে দৃষ্টি প্রতিবন্ধী মানুষদের জন্য কথা বলতে শুরু করি। কিছু কিছু সাদা ছড়ি, তারপরে কিছু কিছু ফান্ড রেইজ করে আমরা কিছু কিছু আর্থিক সহযোগিতা দেওয়ার চেষ্টা করি। সেই থেকে আমার শুরু 2-3টি অর্গানাইজেশনে আমি খুব অতপ্রতভাবে কাজ করেছি এবং পরে 95-96 দিকে এসে দেখলাম ইতিমধ্যেই আমি আবার জাতীয় প্রতিবন্ধী ফোরামের মেম্বার হয়ে গেছি। তো তখন দেখলাম যে বাংলাদেশের অন্যান্য অঞ্চলে প্রতিবন্ধীদের জন্য বেসরকারিভাবে নানান অর্গানাইজেশন শুরু করেছে কাজ, কিন্তু আমরা কিছুই করতে পারি না, এখন শূন্যের কোটায়। সিলেট ডিভিশন, সিলেট অঞ্চল, সিলেট ডিভিশন, সিলেট বিভাগে তখনও কিছু হয়নি। তারপরে চিন্তা করলাম যে এমন একটি অর্গানাইজেশন করা যায় কিনা, সংগঠন যেটি হবে প্রতিবন্ধী মানুষের, সব ধরনের প্রতিবন্ধী মানুষের এবং বঞ্চিত মানুষের কথা বলবে তো এবং কাজ করবে। তখন থেকেই চিন্তা করে করে আমি 96 শেষ দিকে কাগজপত্র তৈরি করে 6 জন নিবেদিত ব্যক্তির সঙ্গে কথা বললাম যারা আমাদের এখন ট্রাস্টি। তো তখন আমরা আলাপ করে ওনারা রাজি হলেন এবং আমি 1 জানুয়ারি এটির প্রতিষ্ঠা করার উদ্যোগ নেই। জি 97 1 জানুয়ারি। বিরতির পর আবার আমরা ফিরে এলাম কিংবদন্তি নিয়ে। সিঙ্গার চ্যানেল আই সাহসিকতা পুরস্কার 2011-র এই পর্বে আপনাদেরকে আবার স্বাগতম। দর্শক, আমাদের এবারের সাহসী মানুষ সীমায় অসীম, মাইন্ড অব স্টিল ক্যাটাগরিতে মনোনীত, যিনি দৃষ্টি প্রতিবন্ধী, চোখে দেখেন না, কিন্তু অন্তরের আলো জেলে দৃঢ় সংকল্প নিয়ে অধ্যবসায়ের সঙ্গে হয়েছেন একজন সফল সমাজসেবক। তিনি সিলেটে থাকেন, তার নাম রজব আলী খান। রজব ভাই, আপনি কেমন আছেন? ভালো দাদা, আপনি ভালো তো? ভালো। আপনি বসেন। রজব আলী ভাই, জি, আপনি তো নিজেই একজন দৃষ্টি প্রতিবন্ধী, চোখে দেখেন না, জি, তাই তো? জি। আপনার তো অন্যের সাহায্য নিয়ে চলাফেরা করা মানে সেটাই স্বাভাবিক, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে, যেটা জেনেছি যে আপনার হাত ধরেই অন্যরা এগিয়ে চলেছে সামনে। এই ম্যাজিকটা কি? ঠিক ম্যাজিক কিনা জানি না। আমার স্বপ্ন ছিল কাজ করা, আমার ইচ্ছা ছিল কাজ করা। তারপর আমি আস্তে আস্তে বলতে শুরু করি, কাজ করতে শুরু করি। চেষ্টা, অধ্যবসায় আমাকে এবং সকলের সহযোগিতা আজকে এ পর্যন্ত নিয়ে এসেছে। আপনি কি জন্মের পর থেকে চোখে দেখেন না? আমি জন্মের পরে চোখে দেখেছি। আমার 9 বছর বয়সে চাইল্ড গ্লুকোমা নামে রোগে দুটো চোখই আস্তে আস্তে আলো নিভে যায় একই সঙ্গে 1 বছরের ব্যবধানে। আপনি তো একটা প্রতিষ্ঠান চালান। জি। প্রতিষ্ঠানটার নাম কি? গ্রিন ডিসেবল ফাউন্ডেশন। গ্রিন ডিসেবল ফাউন্ডেশন। এটা কাদের নিয়ে কাজ করে? এটি সমাজের, আমাদের সিলেট অঞ্চলে যারা শারীরিক প্রতিবন্ধী, দৃষ্টি প্রতিবন্ধী, বুদ্ধি প্রতিবন্ধী, বাক ও শ্রবণ প্রতিবন্ধী, তাদেরকে নিয়ে কাজ করে। ক্লাস 9-এ থাকা অবস্থায় আমি একটি ঘটনার কারণে আমি এই কাজে সম্পৃক্ত হয়ে যাই, জেদের বশবর্তী হয়ে, কিছুটা আবেগের কারণে। একটু ঘটনাটা বলবেন? আমি যখন ক্লাস 8-এর শেষ পর্যায়ে, তো 9-এ উঠব, তখন আমি সিলেট জেলা শিক্ষা অফিসে গিয়েছিলাম সরকারের উপবৃত্তি পাওয়া যায় কিনা। তারা আমাকে অপমান করে রীতিমতো গলা ধাক্কা দিয়ে অবজ্ঞা করার মতো ধৃষ্টতা দেখায়। জি। এরপর থেকে আমার মধ্যে একটা জেদ আসলো এবং কিছুটা ইমোশনাল হয়ে আমি আমার ভয়েস রেইজ করতে শুরু করি বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি সিলেট জেলা শাখার মাধ্যমে। তারপর আমি সুরমা অন্ধ কল্যাণ সমিতি, জালালাবাদ ফাউন্ডেশন, এগুলোতে কাজ করি
এবং একটা পর্যায়ে আমি দেখলাম যে সিলেট অঞ্চলের প্রতিবন্ধী মানুষরা সবচেয়ে অনগ্রসর, অবহেলিত, বঞ্চিত সিলেট অঞ্চলে। বাংলাদেশে সরকারি বেসরকারি পর্যায়ে কিছু কাজ শুরু হলেও প্রতিবন্ধী নাগরিকদের উন্নয়নে সিলেট অঞ্চলে তেমন কিছু হয়নি। তা এরপর আমি ভাবলাম যে এমন একটি সংগঠন করা যায় কিনা যে সংগঠন দ্বারা সকল শ্রেণীর প্রতিবন্ধী মানুষ সহ পিছিয়ে পড়া মানুষের কিছুটা হলেও কাজ করা যাবে, কথা বলা যাবে। এই চিন্তা ভাবনা থেকে 1 জানুয়ারি 97 সালে এই সংগঠনটি উদ্যোগ গ্রহণ করি। দর্শক, চলুন আমরা দেখে নেই আমাদের রজব আলী খানের কর্মময় জীবন। মোহাম্মদ রজব আলী খান নজিব, বয়স 39, একজন দৃষ্টি প্রতিবন্ধী। সিলেটের জিন্দাবাজার এলাকায় তার বাস। একসময় রজব আলী দৃষ্টিশক্তি সম্পন্ন ছিলেন। মাত্র 7-8 বছর বয়সে তিনি পুরোপুরি দৃষ্টিহীন হয়ে যান। দৃষ্টিহীন হলেও থেমে যায়নি তার পথ চলা, বরং তার একাগ্রতা আর নিষ্ঠা তার পথকে অনেক সুস্থজনের চাইতেও আলোকিত করেছে। রজব আলী 1982 সালে ঢাকা সরকারি অন্ধ বিদ্যালয়ে ব্রেইল পদ্ধতিতে প্রাথমিক শিক্ষা শুরু করেন। পরবর্তীতে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, সিলেট সরকারি কলেজে এইচএসসি এবং মদনমোহন কলেজে স্নাতক শ্রেণীতে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে লেখাপড়া করেন। ছাত্রজীবন তার কখনোই মসৃণ ছিল না। অন্যের সাহায্য সহযোগিতায় বহু টানা পড়েনে চলে তাঁর শিক্ষাজীবন। নবম শ্রেণীতে অধ্যয়নরত অবস্থাতেই দৃষ্টিহীন মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার স্বার্থে যুক্ত হন বাংলাদেশ জাতীয় অন্ধকল্যাণ সমিতির সঙ্গে। সভা মিছিল সহ বিভিন্ন গণসংযোগের মাধ্যমে সমাজকে সচেতন করবার লক্ষ্যে নিজেকে সঁপে দেন। 90 দশকের শেষ দিকে রজব আলীর উদ্যোগে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য চালু করা হয় ব্রেইল অ্যান্ড অডিও লাইব্রেরি নামের একটি প্রকল্প। এ দেশের প্রতিবন্ধী মানুষের সর্বোচ্চ বেসরকারি সংগঠন জাতীয় প্রতিবন্ধী ফোরামের সঙ্গে থেকে প্রতিবন্ধী বিষয়ক জাতীয় নীতিমালা বাস্তবায়ন, প্রতিবন্ধী বিষয়ক টাস্ক ফোর্স গঠন, প্রতিবন্ধী কল্যাণ আইন 2001, প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা, ঋণ, উপবৃত্তি, সনদপত্র প্রভৃতি প্রণয়ন ও বাস্তবায়নে রজব আলী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ওই প্রতিষ্ঠানের হয়েই তিনি প্রতিবন্ধীদের জন্য শিশু বিদ্যালয়, বই বাঁধাই বিষয়ক প্রশিক্ষণ ও কর্মসংস্থান কেন্দ্র, কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র, ফিজিওথেরাপি সেন্টার নির্মাণে বিশেষ ভূমিকা রাখেন। যখন শুনলাম যে প্রতিবন্ধীদের জন্য একটা সহজ কর্মসংস্থান এখানে হচ্ছে, এই রজব ভাইয়ে যেটার সূচনা করেছিলেন, ওই সূচনায় আমরা কুইজ করে ওই জায়গায় আসলাম। প্রশাসনিক ক্ষেত্রেও রজব আলীর ভূমিকা সকলকে বিস্মিত করার মতো। তার নিরলস প্রচেষ্টায় বাংলাদেশের স্থানীয় সরকার প্রতিষ্ঠান হিসেবে সিলেট সিটি কর্পোরেশনের বাজেটে প্রতিবন্ধী নাগরিক উন্নয়ন খাতে অর্থ বরাদ্দ করেন। মানুষের সেবা, উন্নয়ন ও অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে গিয়ে রজব আলী খানকে বহু ঘাত প্রতিঘাতের সম্মুখীন হতে হয়েছে, কিন্তু হাজার বাধাতেও রজব আলীর জয়রথ থেমে থাকেনি। সে জয়রথের জয়যাত্রায় উপকৃত হয়েছে আমাদের মানবতা, রচিত হয়েছে সাফল্যের গল্পগাথা। রজব আলী ভাই, আপনি কষ্ট করে আমাদের এই অনুষ্ঠানে এসেছেন, এই জন্য আমরা অত্যন্ত খুশি হয়েছি এবং আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। জি, আপনাকেও ধন্যবাদ, চ্যানেল আই কর্তৃপক্ষকে ধন্যবাদ, ধন্যবাদ দর্শক শ্রোতাদেরকে। প্রিয় দর্শক, কিংবদন্তির এই পর্বে আমরা 3 জন সাহসী মানুষের সফলতার গল্প নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। তাদের সম্পর্কে আপনাদের মতামত টেলিফোন, SMS কিংবা ইমেলের মাধ্যমে আমাদের জানাতে পারেন। দেখা হবে পরের অনুষ্ঠানে বাঙালির সাহসিকতার এবং সাফল্যের আরও কিছু গল্প নিয়ে আগামী শুক্রবার চ্যানেল আইতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবার শুভকামনা করে আজকের পর্ব শেষ করছি।